গল্প হলেও সত্যি। এখানে গল্প ও ঘটনা শোনানো হয়। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সুমন চলে এসেছি আজকের একটি সুন্দরবনের ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের এপিসোড। যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায়। উইথ সুমন। ঘটনা পাঠিয়েছেন সুন্দরবন থেকে রনি সরকার। বলছে, হাই দাদা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি রনি, আমি সুন্দরবনের বাসিন্দা। কিছুদিন হচ্ছে তোমার ঘটনাগুলি শুনছি আমি। তোমার ঘটনাগুলি আমার খুব ভালো লাগে। আমিও চাই তোমার চ্যানেলটা আরও বড় হোক। দাদা, তোমাকে অনেক আশা করে একটি ঘটনা পাঠাচ্ছি। তোমার পছন্দ হলে অবশ্যই ঘটনাটা পড়ে শুনিও। তুমি ভালো থেকো এবং মাসিমাকে জানিও আমার প্রণাম। বেশি না কথা বলে সরাসরি ঘটনায় আসছি। ঘটনাটা আমার সাথে নয়, ঘটেছিল আমার বাবার সাথে। বাবার কাছ থেকে ঘটনাটা আমি অনেকবার শুনেছি। সালটা হলো 2001 সাল। আমার বাবার সাথে একটি ঘটনা ঘটে। সুন্দরবনের বেশিরভাগ মানুষের জীবিকা তো তুমি তো জানো, বন থেকে মধু ভেঙে আনা আর নদী থেকে মাছ ধরা। সুন্দরবনের ডাঙায় বাঘ এবং জলে কুমির। কিন্তু আমি যে ঘটনাটা বলছি সেটা বাঘ বা কুমিরের নয়। এছাড়াও অন্য আরেকটি ভয় যে সুন্দরবনে থাকতে পারে তা আমার বাবা জীবনেও কল্পনা করতে পারেননি। সরকারিভাবে সুন্দরবনের গভীরে যাওয়া বারণ থাকে, কারণ প্রচুর মানুষ বাঘের হাতে প্রাণ হারিয়েছেন। কিন্তু কী আর করা যাবে, পেটের দায়ে মানুষকে তো জলে অথবা ডাঙায় যেতেই হবে। আমার বাবাও সেইভাবে জীবিকা নির্বাহ করত। আমাদের মূল ব্যবসা হলো মধু ব্যবসা। তাছাড়া বাবা মাঝে মাঝে মাছ ধরতে যেত। তো বাবা একদিন কাজে বের হন তার বন্ধুদের সাথে। বাবা কাজে বের হওয়ার আগে বাড়ির সবার সাথে দেখা করেই তারপরেই বেরোতো, কারণ বাবা যে জীবন নিয়ে বাড়ি ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। আমার বাবা এবং তার বন্ধুরা এই সুন্দরবনের কাজ করছে অনেক দিন ধরে। তারা এই কাজে অত্যন্ত দক্ষ। বাবা এবং তার বন্ধুরা জঙ্গলের ভিতরে গেলেন। বাবারা সব সময় দলবদ্ধভাবেই কাজ করতেন। সেই দিন সুন্দরবনের জঙ্গলে আমার বাবারা 5 জন গিয়েছিল। জঙ্গলের যে দিকটায় তেমন একটা বাঘ আছে না, ওখানেই তারা গিয়েছিল। ওখানে কিছুটা দূরে দুটি বড় বড় গাছে মৌচাক দেখতে পান তারা। দুটো গাছে দুজন উঠে পড়েন এবং বাবা এবং দুজন নিচে দাঁড়িয়ে থাকেন। বাবা ভাবলেন দুজন তো নিচে দাঁড়িয়ে আছে, তাহলে আমি আশেপাশের গাছগুলো দেখে আসি মৌচাক আছে কিনা। এবং উনি তার বন্ধুদের বলেন, তোরা এখানে দাঁড়া, আমি পাশের গাছগুলো দেখে আসছি কোনো গাছে মৌচাক আছে কিনা। তিনি মৌচাক খুঁজতে খুঁজতে অনেকটা ভিতরে চলে যান জঙ্গলের ভিতরে তিনি হঠাৎ একটা মহিলার কান্নার আওয়াজ পান। তখন সময় ছিল প্রায় দুপুরবেলা। বাবা ভাবলেন, এই ঘন জঙ্গলে মহিলার কান্নার আওয়াজ, উনি ঠিক শুনছেন কি না ওটা যাচাই করে নেওয়ার জন্য তিনি আরেকবার ভালোভাবে ওই আওয়াজটাই কর্ণপাত করলেন এবং উনি আবার এই আওয়াজটা শুনতে পেলেন। এবং তিনি মনে মনে ভাবলেন, হ্যাঁ, এই তো একজন মহিলার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। অত্যন্ত মৃদুভাবে সেই কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। বাবা ভাবলেন, কারোর বিপদ হলো নাকি? কান্নার আওয়াজটি যেই দিক ধরে আসছিল বাবা ঠিক সেই দিকেই এগোতে শুরু করলেন। বাবা কিছুটা দূর গিয়ে দেখলেন একজন মহিলা একটি গাছের তলায় বসে কিছু একটা আঙুলে ধরে কাঁদছে। তার সমস্ত চুল মুখের সামনে
মাটি অবধি লুটিয়ে পড়েছে। মহিলার কান্নাটি ছিল অত্যন্ত করুণ কান্না। কোনো কাছের মানুষকে হারিয়ে ফেললে মানুষ যেমনভাবে কাঁদে ঠিক তেমনই। বাবা হেঁটে হেঁটে ওই ক্রন্দনরত মহিলাটির পিছনে গিয়ে দাঁড়ায় এবং বলেন, কি হয়েছে আপনার? আপনি এইভাবে কাঁদছেন কেন? মহিলাটির কান্না তখন হুট করে থেমে গেল এবং তার কিছু সময় পরে আবারও সে কাঁদতে শুরু করলো। কিন্তু মহিলাটি মাথা তুলছেন না। উনি মাথা নিচু করে কোনো একটা জিনিসকে বুকে আঁকড়ে ধরে অনবরত কেঁদে চলেছেন। বাবা এবার ঘুরে তার সামনের দিকে গেলেন এবং আবার তাকে বললেন, দিদি আপনার কি হয়েছে? আপনি এইভাবে কাঁদছেন কেন? এই বিরাট জঙ্গলে আপনি একা একা কি করছেন? মহিলাটি বাবার কোনো কথার উত্তর দেয় না এবং বাবা ঠায় তার সামনে দাঁড়িয়ে থাকে। তাছাড়া মহিলা বলে বাবা তার গায়ে হাতও দিতে পারছেন না। তারপর উনি একজন বিধবা মহিলা। বাবা আরও একবার ডাকাডাকি করায় মহিলাটির কান্না থেমে গেল, কিন্তু এবার মহিলাটির কান্নার বদলে ঘুমাতে শুরু করলো। যেন রাগে জ্বলছে মহিলাটি এবং তারপর সে মুখটা তোলে। তার চুলের ফাঁক দিয়ে তার মুখটা দেখা গেল। বাবার পায়ের তলার নিচ থেকে মাটি যেন সরে গেল। বাবা চমকে উঠে দুয়ার দৌড়ে পিছিয়ে যান। মহিলাটির মুখ ছিল কি বিভৎস! সারা মুখে লেগে আছে শুকনো রক্ত। তার মুখটা একদম ফ্যাকাশে। তার সারা মুখে কেমন একটা বলিরেখা স্পষ্ট হয়ে উঠেছে। স্পষ্টই বোঝা যাচ্ছে তার চোখের কোটরে কোনো মণি নেই, শুধুমাত্র তার চোখের দুটো গর্ত ছাড়া। মহিলাটি এতক্ষণ যেটি বুকে আঁকড়ে ধরে কাঁদছিল সেটা একটা পচা গলা বাচ্চার দেহ। এবার মহিলাটি উঠে দাঁড়ালো এবং তার কালো দাঁতগুলো বের করে কেমন যেন একটা খিটমিট করে উঠল আমার বাবার দিকে তাকিয়ে। প্রথমে আমার বাবা এই দৃশ্য দেখে বাবার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে এবং তারপর বাবা যখন চোখ খোলেন তখন দেখেন তার বন্ধুরা তার পাশে দাঁড়িয়ে আছে এবং তার মুখে জল ছেটাচ্ছে। তার বন্ধুরা তাকে ডেকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল তোর? ওই রকমভাবে তুই পড়েছিলিস কেন? তখন বাবা সব ঘটনা তাদের কাছে খুলে বলে। তারা সব ঘটনা শুনে পুরো ঘটনাটাকেই হেসে উড়িয়ে দেয়। তারা হাসতে হাসতে আমার বাবাকে বলে, হ্যাঁ, সুন্দরবনে এবার বাঘের সাথে ভূতেরাও থাকতে শুরু করেছে, তাই না? তারপর ওখানেই বাবার শরীরটা খুব খারাপ হতে শুরু করে এবং তারা ধরাধরি করে বাবাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর থেকেই বাবার শুরু হয় প্রচণ্ড জ্বর। জ্বর কিছুতেই কমছিল না। একটা কবিরাজ বাড়িতে ডাকার পর তিনি বাবাকে জল পড়া, তাবিজ ইত্যাদি দেন এবং ওই কবিরাজ আমার বাবাকে বলেন, তুমি ওখানে যে মহিলাটিকে দেখেছ সেটা হয়তো কোনো একজন মহিলা তার সন্তানকে হারানোর শোকে মারা গিয়েছে, হয়তো ওই জন্যেই তার আত্মা ওখানে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ওটা যে তোমার কোনো ক্ষতি করেনি এটাই রক্ষা। ওর খারাপ দৃষ্টি শুধু তোমার ওপর পড়েছে, ওই জন্যই তোমার জ্বর এসেছে। কবিরাজ বাবাকে তাবিজটা দেন এবং আমার বাবাকে বলেন, অবশ্যই মনে রেখো যখন তুমি জঙ্গলে যাবে এই তাবিজটা যেন অবশ্যই তোমার সঙ্গে থাকে। তারপর থেকে মোটামুটি অনেক দিন যাবৎ এমন কোনো ভৌতিক ঘটনা তার সাথে ঘটেনি। দাদা, এই ছিল আজকেকার আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তুমি ভালো থেকো এবং মাসিমাকে আমার প্রণাম জানিও। ইতি রনি সরকার। এই ছিল আজকেকার এপিসোডের ঘটনা।
ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা ঘটনা পাঠাতে চান তারা ডেসক্রিপশন চেক করো, ওখানে সমস্ত রকম লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেই তোমরা খুব সহজেই ঘটনা পাঠাতে পারবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে এইরকম সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। শুভরাত্রি।